এখন আপনি ভাসবেন হাওয়াতে। আরে দে 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 দে। আরে দে। আরে আমি উপরে উঠে গেছি, আমি ভাসছি। আরে এই মনীষ এইভাবেই উঠছিল না যখন ওর গুলি লাগে? না স্যার, উনি কিছুটা সোজা বসেছিলেন। সোজা? তো ওকেও সেরকম করো, সোজা করো। স্যার এবার একটু ভালো লাগছে, আমি সোজা হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক আছে, এবার আমি দেখা সোজা যাক হলাম। হ্যাঁ কি হয়। ওই ওই ওই, ভালো লাগছে। আহ! আহ! গুলি লাগলো? স্যার গুলি লেগেছে স্যার। নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো ওকে। নিখিল, 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 চোখ খোলো, চোখ খোলো। নিখিল পড়ে গেল। কি যে হলো ওর? না, নিখিল, চোখ খোলো। নিখিল, আগে জ্যাকেটটা খুলে দাও ওর। নিখিল, নিখিল, কোথাও তো রক্ত দেখতে পাচ্ছি না। নিখিল, এই যে, এই যে গুলি। স্যার আমার ছবিটা বিউরোতে লাগিয়ে দেবেন। আরে তুমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছো, তোমার কিচ্ছু হয়নি। এই হলো গুলি। এটা তো স্ক্রু একটা। এই স্ক্রুটা এলো কোথা থেকে? উঠে পড়ো, উঠে পড়ো, কুইক। কোথা থেকে এলো এই গুলিটা? কোথা থেকে, কোথায় লুকিয়েছে বন্দুকটা? 5 ফুট 6 আর 7 ইঞ্চির মধ্যেই হবে। ও নো, এটা কি? এই স্ক্রু এর মতো গুলিটা এখান থেকে চলেছিল অভিজিৎ। ও, আর এই হলো এর ক্যাপ। পুরো রুমটাতে এই জায়গাটাই যেখান থেকে স্ক্রু বেরিয়েছিল। গানটা এখানেই লুকানো হয়েছে। এর পিছনে আছে গান, এর পিছনে। হ্যাঁ অভিজিৎ, আমি বের করছি গান ঠিক পেছন থেকে। না 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 স্যার, না স্যার, আমরা কিছু করিনি স্যার। বদমাইশি, হ্যাঁ? আমাদের চোখে ধুলো দিচ্ছিলে। কে লাইটের পিছনে কে গান রেখেছিল? হ্যাঁ, কে গান রেখেছিল? হ্যাঁ, তুই? না 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 স্যার, স্যার আমরা এখনো পর্যন্ত 11 জনকে হাওয়ায় উড়িয়েছি স্যার, তার মধ্যে তো কারোর গুলি লাগেনি স্যার। কারণ সেটা এই কারণের জন্য যে তখন এই লাইটের পিছনে কোনো গান ছিল না। এই গান মনীষকে মারার জন্য এখানে লাগানো হয়েছিল। অভিজিৎ, দেখছি আমি গানটা কোথায়। প্লিজ 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 আমাদেরকে এর মধ্যে ফাঁসাবেন না স্যার। আমরা আমরা সত্যি কিছু জানি না স্যার। লাইট খুলে লাইটের পেছনে গান ফিট করা এটা কয়েক মিনিটের কাজ নয়। এটা আপনাদের সাহায্য ছাড়া হতেই পারে না। আমি তো জীবনে এখনো পর্যন্ত গান দেখেইনি। তো এবার দেখ। কোথায় গেল গানটা? এতে তো কিছুই নেই। এইখানে? স্যার যখন আমার গুলি লেগেছিল তখন এই ঘরে
কেউ ছিল না স্যার। তাহলে গুলিটা কি আকাশ থেকে চলেছে? এখান থেকে করা হয়েছে, এখান থেকে। লাইট আছে, লাইট আছে, লাইটে হোলও আছে, হোল থেকে স্ক্রুটাও বার করা হয়েছে, কিন্তু বন্দুক নেই। বন্দুক নেই, হায় রে কপাল, বন্দুকটাই নেই। কিন্তু সালুকে গুলি তো চলেছে। হ্যাঁ, একটা সেই গুলি যেটাতে মনীষ মারা গেছে, আর এইটা স্কুল লাগানো গুলি যেটা আমাদের নিখিলের গায়ে লেগেছে। এইটাই তো মজার ব্যাপার বস, গুলি চলেছে কিন্তু বন্দুক নেই। তাহলে স্যার আপনি কেন বলছেন না যে বন্দুকটা কোথায় লুকানো আছে? আরে জানলে তো বলবে। আরে জানি, কিন্তু আমি কেন বলবো? হ্যাঁ, আমি কিছুতেই বলবো না। সালুকে এখানে গ্যারেজ করে দিয়েছো, আর ওখানে সিআইডি দুজন অফিসার দেয়াল শুঁকে শুঁকে বন্দুক খুঁজে বেড়াচ্ছে আর বলছে গুলি চলেছে। তো কোথা থেকে চলেছে, গেল কোথায়? তাহলে কি প্রতিটা কেসে তোমাকে কোলে বসিয়ে নিয়ে যাওয়া খুব দরকার? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি যে আমাকে কোলে বসিয়ে নিয়ে চলো? তাহলে কাঁদছো কেন তুমি? আজ যে এই কারণে যে যখন তোমরা আটকে যাও তখন এক্সপার্টের কাছে আসো কি আসো তুমি না? এক্সপার্ট? হ্যাঁ। আর অভিজিৎ আর দয়া কি দুগ্ধপোষ্য শিশু? দেখো সালুকে, অভিজিৎ, দয়া আর পুরবী তিনজনে খোঁজ নিয়েছে যে গুলিটা কোত্থেকে চলেছে, বুঝেছো? তাহলে কি? তাহলে আবার কি, মেনে নাও তুমি ছাড়াই ওরা করেছে। আচ্ছা, আগে বলো, ওরা যদি এতটাই ওস্তাদ হয়ে যায়, এতটাই ওস্তাদ হয়ে যায়, তাহলে কেন ওরা জানতে পারলো না যে বন্দুকটা কোথায় লুকানো আছে? হ্যাঁ, দুটো গুলি চলেছে বস, দুটো গুলি। একটা গুলি তো ওদের নাকের ডগার উপর দিয়ে চলেছে, তাও আবার জিজ্ঞেস করছে বন্দুক কোথায় গেল, কোথায় লুকিয়ে রাখলি? তাই তো ভেবে মরি, সেটাই খুঁজে মরি। কেন এমন জিজ্ঞেস করছে? হ্যাঁ, ডক্টর সালুকে, একটা কথা জিজ্ঞেস করি বলো। আপনাকে, যদি আপনি ওখানে থাকতেন তাহলে কি করতেন? ছোট মুখে বড় কথা বলবে না ফ্রেডি। আপনার খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি, কিন্তু স্যার বলবো কি করতাম? আরে সাবজেক্টটা তুমি জানলে তবে তো বলবে। জানা আছে। তাহলে বলে দাও না। এখনই বলছি। সারিকা, ওটা নিয়ে এসো এখানে, স্যার এখনই জানতে পারবে। এইটা হলো সেই গান স্যার। গোলগোল গান? স্যার আজকাল গান গোলগোলও হয় নাকি? দেখো সালুকে, এটাতে তো কোনো গুলিই নেই, আর তুমি এটাকে গান বলছো? সেইটাই তো সিক্রেট বস। এসো বলছি। বলো। বস, এই দেখো বস, ম্যাগনেট? ম্যাগনেট। আমি আমার জীবনে এত বড় ম্যাগনেট লোকানো অবস্থায় দেখিনি। মনে হচ্ছে স্পেস উডের ব্যাজের পিছনে লুকোনো ছিল। একদম ঠিক বস। যখনই ওই মেশিনটা অন হয় তখন পুরো ঘরটা একটা বিরাট বড় ম্যাগনেটে পরিণত হয়, আর এই ব্যাচের ভেতরে লুকানো ম্যাগনেটটা একটা জোরালো ম্যাগনেটে রূপান্তরিত হয়। অরুণ মনীষকে তুলে ধরল। যখন এই ব্যাচটা ঘুরতে ঘুরতে এই লাইটটা সামনে এলো, এই লাইটের ভেতর থেকে একদম ঝড়ের বেগে গুলিটা বেরিয়ে এলো, আর মনীষের বুকের উপর লেগে থাকা ব্যাচটাকে একদম ভেদ করে ওর বুকের ভেতরে ঢুকে গেল। মনীষ ওখানেই মারা গেল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। স্যার ব্যাজের মধ্যে ম্যাগনেটটা কে লুকিয়েছে? কোনো ভেতরের লোক সচিন, কোনো ভেতরের লোক। রাহুল অথবা অরুণ। এই স্ক্রুটা হয়তো কিছুটা লুজ ছিল, সেজন্য যখন এই পুরো ঘরটায় চারিদিকে একটা ম্যাগনেটিজম ফোর্স তৈরি হলো, তখন হয়তো এই স্ক্রুটা বেরিয়ে এদিকে এসেছে। স্ক্রুপটা বেরিয়ে এসেছে, এটা একদম ঠিক, কিন্তু সেটা সোজা বেরিয়ে এসে হার্টেই লাগলো, এটা কি করে হতে পারে? অন্য কোথাও কেন লাগলো না? জানি না স্যার। জানো না? আমি বলছি, এই ব্যাচটার কারণে। এই ব্যাচের মধ্যে একটা ম্যাগনেট লুকিয়ে রাখা হয়েছে।
ম্যাগনেট? হ্যাঁ, ম্যাগনেট। এই ম্যাগনেটটা ব্যাচের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, আর দুবারই গুলি ব্যাচে গিয়ে লেগেছে। মনীষের ব্যাচেও আর এই ব্যাচেও, যেটা ইন্সপেক্টর নিখিল পড়েছিল। এবার এদিকে দেখলে হয়, এটা কি? পেরেক? হ্যাঁ, পেরেক। জানা আছে কোথা থেকে পেলাম? না। মনীষের লাশ থেকে পাওয়া গেছে এটা। মনীষের লাশ থেকে? হ্যাঁ, আর এই পেরেক এখানে এই ফুটো থেকেই বেরিয়েছিল। এই পেরেকটা এই ফুটোতে লুকিয়ে রাখা হয়েছিল। এখন এটাই প্রশ্ন যে মনীষের মৃত্যুর পরে এই স্ক্রুপটা, যেটা ইন্সপেক্টর নিখিলের ব্যাচে এসে লাগে, এটা ওখানে কে রেখেছিল? কারণ আগের পেরেকটা তো ম্যাগনেট নিয়ে নিয়েছিল, আর তার জায়গায় এই স্ক্রুপটা রাখা হয়েছিল। ঢুকলো মাথায়? আমি তোকে বলেছিলাম, স্যার, স্যার, যখন আমি কারো হাড় গুঁড়ো করি তো গোনার অবস্থায় রাখি না। স্যার, ওঠ, ওঠ। লাইটের মধ্যে গুলি কে রেখেছিল লুকিয়ে? হ্যাঁ, স্যার, 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 কালকে সন্ধ্যেবেলাও তো একজনকে উড়িয়েছিলাম আমরা এখানে, তার তো কিচ্ছু হয়নি স্যার। কটার সময় উড়েছিলিস ওকে? স্যার, হয়তো ওই 5:30টার নাগাদ। তাহলে কাল সন্ধে পর্যন্ত কোনো গুলি চলেনি, গুলি আজকে সকালে চলেছে। তার মানে যা কিছু গন্ডগোল হয়েছে সেটা কাল রাতেই হয়েছে। কাল রাতে এখানে কেউ ঢুকেছিল আর দুটো ড্রেসের ব্যাচে ম্যাগনেট ফিট করে, আর ওখান থেকে স্ক্রু বের করে পেরেক লাগিয়ে দেয়। কিন্তু স্যার, স্যার রাতে তো বাইরে গার্ড বসে থাকে, রাত্রে কেউ কেউ কি করে আসবে? ও যেই হোক না কেন, ও এখানে ভেতরে দিনের আলোতেই এসেছিল, আর রাতে ও এখানেই ছিল, ঠিক এই জায়গায়, এদের পেছনে। স্যার যদি ও এখানে লুকিয়ে থাকে তাহলে এখান থেকে ভেতরে গেল কি করে? আর সে পেরেকের জায়গায় স্ক্রু ফিট করলো কি করে? আর এনারা দুজন দেখতে পেলেন না? কিভাবে বলবো স্যার এসব কি করে হলো? কি করে হলো বললে কোনোভাবেই বাঁচতে পারবে না, বুঝেছো? মনীষের লাশটা দেখার পরে আমার এক এক সেকেন্ডের হিসেব চাই, বুঝেছো? নিখিল, এরপর নাও, দেখো কার সঙ্গে কতক্ষণ কথা বলেছে। তুমি চলো, দেখাও, দেখাও মনীষের লাশের কাছে চলো। চল চল। কি হয়েছিল এখানে? স্যার যখনই আমি মনীষের লাশটা দেখি আমি ভয় পেয়ে যাই, আর তারপরে আমি বাইরে যাই। বাইরে গিয়েছিলে? দেখি তোমার কতক্ষণ টাইম লেগেছিল। 1, 2, 3, চলো বাইরে যাও, দেখো। স্যার, স্যার তারপর আমি এখানে আসি, আর এখানেও সিগন্যাল পাচ্ছিলাম না। আচ্ছা, তাই তারপর আমি আমি এখানে এখানে এসে আমি কথা বলি। 13 সেকেন্ড। স্যার, হ্যাঁ নিখিল? স্যার ও আমাদের সঙ্গে 35 সেকেন্ড কথা বলেছে স্যার। 35, টোটাল হলো 48। কিন্তু যা কিছু হয়েছে এই 48 সেকেন্ডের মধ্যেই হয়েছে। রবি, তুমি গিয়ে ওখানে লুকিয়ে পড়ো তো। আর তোমরা দুজন ভেতরে যাও, আর এখানে এসে 35 সেকেন্ড অবধি কথা বলবে, বুঝেছো? হ্যাঁ স্যার। চলো। এই নাও তোমার ফোন। রবি, তোমার কাছে 35 সেকেন্ড আছে ওই লাইটের মধ্যে স্ক্রুপটা ফিট করার জন্য, ওকে? স্যার তোমরা রেডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলে এসো। হ্যালো, হ্যালো সিআইডি স্যার। স্যার আমি মুন স্পেস কোম্পানি থেকে বলছি। স্যার এখানে একটা খুন হয়ে গেছে স্যার, 16, লাশটা ভিতরেই পড়ে আছে। 18, হ্যাঁ স্যার। 19, না স্যার, আমরা কিছুতে হাত দেবো না। 22, 23, হ্যাঁ হ্যাঁ স্যার। 26, 27, 28, ওকে 29, স্যার। 31, না, স্যার, হাত 32, রাখ- 33, 34, 35। ব্যাস, দরজা খোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। রবি, হয়ে গেছে? পুরবি, রবি, পুরবি, পুরবি কোথায় গেল? আরে গেল কোথায়? 35 সেকেন্ড নেই। রবি,
এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? তোমরা এখানে আর কোন জায়গা লুকিয়ে রেখেছো? আরে আরে এই আওয়াজটা কোথা থেকে এলো? রবি, স্যার আমি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই খুনি এখানে লুকিয়েছিল। তাহলে তোর হাতের ছাপটা নিশ্চয়ই আছে এখানে। মনীষকে খুন করার পরে খুনি টেবিলের তলায় লুকিয়েছিল। তারপরে রাহুল আর অরুণ কেন দেখতে পেল না? আর তাছাড়া এটাও জানতে পারা যায়নি যে ওখানে খুনটা হয়েছে কি করে, কেননা খুনটা করার পরে ওই লোকটা টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল। লোকটা? হ্যাঁ, লোক লুকিয়ে গেছিল, কারণ জন্তু জানোয়ারের আঙুলের ছাপ তো পাইনি আমরা, তাহলে অবভিয়াসলি লোকই তো হবে, তাই না স্যার? জানোয়ারের আঙুলের ছাপ পাওয়া গেল না বলে সেটা লোক হয়ে গেল? এইটাই তো মজার ব্যাপার বস। ভাই, ওটা লোক নয়, তাহলে স্যার সেটা কে? একজন মহিলা, একটা মেয়ে, 25-26 বছরের একটা মেয়ে। কি? মেয়ে কোথা থেকে এলো স্যার মাঝখানে? দেখো ওই ফিঙ্গারপ্রিন্টটা একটা মেয়ে 25-26 বছরের একটা মেয়ে, 25-26 বছর। স্যার মানে ওই খুনটা একটা মেয়ে করেছে? মনীষের বাড়িতে যতগুলো মেয়ে রয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্টস নিতে হবে। থ্যাংক ইউ। না, আসুন আরতি দেবী, এবার আপনার পালা। আসুন আসুন। হাতটা এখানে রাখুন। থ্যাংক ইউ। স্যার, আরতি ম্যামের ফিঙ্গারপ্রিন্টসও ম্যাচ করছে না। আরতি নয়, রিচার নয়, তাহলে বাকি থাকলো শিখা। কোথায় শিখা দেবী? তাকে ডাকুন। স্যার, বৌদির শরীরটা খুব একটা ভালো নেই, বৌদি ঘরে বিশ্রাম করছে। সিআইডির কাছে সব রোগের ওষুধ আছে। ওনার ঘরটা কোন দিকে? বৌদি, বৌদি, বৌদি কোথায় গেল? আরে আলমারি তো খোলা, টাকা আর গয়না সব গায়েব। মনে হচ্ছে আপনার শিখা বৌদি নিখোঁজ হয়ে গেছেন। উনি ওনার তল্পি তল্পা গুছিয়ে নিয়ে চলে গেছেন। এটা আমার আগেই মনে হয়েছিল যে সবার পেছনে তোমার শিখা বৌদিরই হাত আছে। কিন্তু স্যার, আমরা তো নিচের হলটাতেই ছিলাম, আমরা বৌদিকে যেতে তো কোথাও দেখিনি। স্যার, এই দেখুন স্যার, জানলা খোলা রয়েছে, মনে হচ্ছে শিখা এখান থেকেই পালিয়েছে স্যার। আর কোন দিকে পালিয়েছে সেটা এই রুম দেখলেই বোঝা যাবে। খোঁজো ভালো করে এই রুমটা। স্যার, হ্যাঁ ফেডরিক, টিস্যু পেপার পেলাম ডাস্টবিনে, রক্ত লেগে আছে। রক্ত? স্যার, শিখা ম্যাম আবার আহত হননি তো? না শ্রেয়া, শিখা আহত হয়নি, অন্য কাউকে আহত করে এখানে এসেছিল। আর এখান থেকে সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে
পালিয়ে গেছে। সচিন, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন সবাইকে ইনফর্ম করো আমাদের হাত থেকে শিখা যেন পালাতে না পারে। আমার কথাটা খুব মন দিয়ে শুনবে। 6 মাসের মধ্যে শেষ আকাশ ছোবে। যদি এরকম না হয় তো আমার নাম সুধাংশু নয়। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। কি হয়েছে? স্যার, শিখা ম্যাডাম বলে একজন এসছে। শিখা? কে শিখা? তোমার কলেজের বান্ধবী শিখা। তুমি আমাকে ভুলে গেছো না সুধাংশু? শিখা? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! এত বছর পর কেমন আছো তুমি? অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছি সুধাংশু। তুমি কি আমার সাহায্য করবে? বিপদ? কিরকম বিপদ? তুমি বলছো যে তুমি ফোন করতে গিয়েছিলে, আর এ বলছে যে বাইরেই বসেছিল। তাহলে ভেতরে কি তোমার কাকিমা বসেছিল? হ্যাঁ, কন্ট্রোল টেবিলের নিচে বসে? স্যার কার ফোন এসেছিল? স্যার অফিস থেকে ফোন এসেছিল স্যার। অফিস থেকে? হ্যাঁ স্যার, ওই অফিস থেকে কোনো এক লেডি অফিসারের ফোন এসেছিল। শ্রেয়া, ওর ফোনটা দাও তো একবার, দেখি কার ফোন এসেছিল। স্যার, হ্যাঁ স্যার। আমরা ফোনটা চেক করেছি স্যার। এই ফোনটা সুইজারল্যান্ড থেকে এসছে। সুইজারল্যান্ড? তোমার অফিস সুইজারল্যান্ডে? না তো স্যার, অফিস তো বারেলে। হ্যাঁ স্যার, আমরা অনেকবার ফোনও করেছি, ফোনটা তো বন্ধ বলছে। স্যার, 1 মিনিট স্যার। স্যার, এই সুইজারল্যান্ডের ফোন নাম্বার থেকে কাকে কাকে ফোন করা হয়েছে সব রিপোর্ট আছে এখানে। প্রথম নাম্বারটা একবার ফোন করি। 844। বিরুতে বাচ্চা কি করে এলো? স্যার, এটা মনে হচ্ছে মোবাইলের রিংটোন। ফ্রেডি, তোমার পকেট থেকে ফোন বাজছে। আমার পকেটে ফোন? হ্যাঁ, ক্রিমিনাল কি তোমাকে ফোন করেছিল? আরে স্যার, এটা আমার ফোন নয়, রাহুলের। এটা আমি আমার পকেটে রেখেছিলাম। কি ব্যাপার রাহুল? স্যার, মনে হচ্ছে তোর হাড়গোড় ঠিকঠাক গুঁড়ো হয়নি। কত টাকা খেয়েছিস তুই? হ্যাঁ, স্যার, 5 লাখ স্যার। কে দিয়েছিল তোকে টাকা? ওই মেয়েটা স্যার। এ? মনীষের ওয়াইফ শিখা দিয়েছে? না স্যার, ডলি স্যার। কোথায় থাকে এই ডলি? স্যার, সেটা তো জানি না স্যার, কিন্তু কিন্তু ওর নাম্বার আছে স্যার আমার কাছে। দে ওর নাম্বারটা দে দেখি। স্যার, নম্বর হলো 1411699908 স্যার। 1411699908? তোর সাহস কি করে? ছাড়ো! কি হলো? স্যার, এটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার। এখন ওকেও ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ, গার্লফ্রেন্ড? কে তোমার গার্লফ্রেন্ড? স্যার, রেশমি স্যার, রেশমি ওর নাম। এই দেখুন ওর ছবি। এই কি রেশমি? হ্যাঁ স্যার। চেনো তুমি একে? এটা ডলি ছবি স্যার। হ্যাঁ, ডলি আর রেশমি একজনই নাকি? মনীষের স্ত্রী শিখার বেডরুমে যে রক্তটা পাওয়া গেছে, সে রক্তটা মনীষের ছিল না। তোমরা এই কথাটা জানতে? তার মানে শিখা মনীষকে খুন করেনি? তোমরা এই কথাটা জানো যে খুনে ডলির হাত আছে, কিন্তু ডলি এই মুহূর্তে কোথায় সে কথাটা তোমরা কেউ জানো? না। এই ডলির হাতের আঙুলের ছাপ এই কথা বলছে যে ডলি ড্রাগস নিত, মেথা এমফেটামাইল। একবার এই ড্রাগসটা শরীরের মধ্যে ঢুকে গেলে নেশাগ্রস্ত হয়ে পড়ে, অ্যাডিক্টেড হয়ে যায়। মনে হচ্ছে ডলি অনেক দিন ধরে এই ড্রাগসটা নিত, কিন্তু এখন ওর আঙুলের ছাপের মধ্যে এই ড্রাগসের মাত্রাটা খুব কম। ড্রাগ নেওয়া ছেড়ে দিয়েছে নাকি ও? ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসতে ও চাইছিল, কিন্তু ড্রাগসের নেশা এত সহজে ছাড়ে না। ডলি কখনো না কখনো কোথাও না কোথাও কোনো রিহ্যাব সেন্টারে যেত, কারণ রিহ্যাব সেন্টারের মাধ্যমেই ড্রাগসের নেশা থেকে মুক্তি পাওয়া যায়। রিহ্যাব সেন্টার? স্যার, এখানে যে লোকেরা আছে তারা খুব সাহস দেখিয়েছে।
যাতে ড্রাগের বিরুদ্ধে একটা লড়াই করতে পারে আর তাতে সফল হতে পারে। তাহলে তো ওদের যত প্রশংসা করা যাবে সেটা কম হবে। আচ্ছা, আমরা কি ওদের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। বন্ধুগণ, আপনারা আজকে জেনে খুশি হবেন যে আজ আমাদের মধ্যে সিআইডির কিছু দুর্ধর্ষ অফিসারেরা আছেন। এসিপি প্রদ্যুম্নকে এই ভারতবর্ষের সমস্ত বাচ্চা চেনে। চলুন হাততালি দিয়ে এদের স্বাগত জানান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার প্রিয় বন্ধুরা, একটা কথা আমি নিশ্চয়ই তোমাদের বলবো, যেভাবে তোমরা ড্রাগসের বিরুদ্ধে লড়াই করা শুরু করেছিলে সেটা প্রশংসা করলে কম হবে। তোমাদের সবাইকে যতই প্রশংসা করি না কেন কম হবে। হ্যাঁ, কিন্তু এটাও আমি জানি এটা কোনো সহজ কাজ নয়। আমি তোমাদের নিয়ে গর্ব করি, সবাইকে নিয়ে গর্ব করছি যে জীবনকে সুন্দর করে তোলার জন্য তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। স্যার, বলো মা। স্যার, হ্যাঁ। হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। আমি রোশনি। আপনি আমাকে একজন ড্রাগ ডিলারের হাত থেকে বাঁচান। আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি রোশনি, বছর আড়াই আগে, তাই না? একদমই স্যার। স্যার, আজ আপনার জন্যে আমি সুস্থ রয়েছি। আপনার এই উপকার আমি কখনো ভুলব না। আরে না না, উপকার কি বলছো? ওটা তো আমার কর্তব্য ছিল। স্যার, এরা আমার বন্ধু। ও হেমন্ত আর ও অতুল। হ্যালো স্যার। আচ্ছা রোশনি, হ্যাঁ স্যার। তোমরা তিনজন মিলে আমাদের সাহায্য করতে পারবে? কিরকম স্যার? একবার এই ছবিটা দেখো, এর নাম রেশমি। আচ্ছা, এ কখনো এসেছিল এখানে নিজের চিকিৎসার জন্য, ড্রাগের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য? স্যার, স্যার, এ তো রেশমি নয়, এটা তো ডলি স্যার। হ্যাঁ, এর আর একটা নাম ডলি। কি জানো তুমি এর ব্যাপারে? বিশেষ কিছু না স্যার, আমি ওর সাথে কারোর একজনের ফোনে কথা বলতে শুনেছিলাম। কার সাথে? কোনো অদ্ভুত একটা নাম বলছিল, অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড রাজু স্যার। অ্যাসিড রাজু? সে তো একজন কন্ট্রাক্ট কিলার স্যার। আর ওর বিশেষত্ব এটাই যে ও অপরাধ নিজে করে না, ও খুন করার সুপারি নেয় আর কন্ট্রাক্টটা অন্য কোনো অপরাধীকে দিয়ে দেয়। আর সেই জন্যই বোধহয় এখনো ধরা পড়েনি ও। অ্যাসিড রাজু? অ্যাসিড রাজু? কিন্তু দয়া, মনে হচ্ছে মনীষকে মারার জন্য কন্ট্রাক্ট অ্যাসিড রাজু ডলিকে দিয়েছে। স্যার, এই সুপারিটা কে দিয়েছিল সেটা তো এই অ্যাসিড রাজুই এবার বলবে স্যার। অ্যাসিড রাজু? দয়া স্যার, আসতেই হলো তো আমার কাছে। ঘেটু, বাজে বকবক বন্ধ কর আর সোজা কথায় বল, এই অ্যাসিড রাজুকে কোথায় পাবো? এই তো আমি বলতে পারবো না। কি বলতে পারবি না? তাহলে রোদ্দুরে হাঁটাচ্ছিস কেন আমায়? স্যার, এই জন্য যে ও জানে। কি আমায় রাস্তা পার করিয়ে দেবেন? ও হ্যাঁ স্যার। আরে ও তো অন্ধ, আর আর মনে হয় রাস্তা পার হতে চাইছে। স্যার, দিনে 50 বার এইরকম করেই রোড ক্রস করে ও। আর সুযোগ পেলেই না স্যার, কারোর না কারোর পকেট থেকে মালকড়ি হাতিয়ে নেয়। ও, এই ব্যাপার তাহলে। হ্যাঁ স্যার। চলো, আজ আমি রাস্তা পার করাচ্ছি, তুই যা গিয়ে গাড়িতে বস। অল দ্য বেস্ট স্যার। ওকে। কি আমায় রাস্তা পার করিয়ে দেবেন? চলো চলো, আমি রাস্তা পার করিয়ে দিচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক। কবে থেকে সাহায্যের জন্য চেঁচিয়ে যাচ্ছি, কেউ আমায় সাহায্য করছে না। হ্যাঁ, তোমাদের মতো লোকেদের সাহায্য সিআইডি সবসময়ই করবে। চলো। সিআইডি? হ্যাঁ। এই, আরে 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 আরে, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, স্যার স্যার স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। অন্ধ হওয়ার নাটক করছিস? হ্যাঁ না স্যার। লোকেদের পকেট মারিস? হ্যাঁ, এই সকাল থেকে 3টে পার্স নিয়েছি স্যার, ব্যাস। এই 3টে পার্স? কত বছরের শাস্তি হবে ওর? কম করে 3 বছরের শাস্তি তোর। আরে স্যার, এরকম করবেন না স্যার, আমি খুব গরিব মানুষ স্যার, বাড়িতে বাল বাচ্চা আছে স্যার। আচ্ছা, এবার বল, এই অ্যাসিড রাজুকে কোথায় পাবো? এর ব্যাপারে আমি জানি না স্যার। কে? চটপট বল, না হলে। হ্যাঁ, স্যার স্যার, ওই দিকের গ্যারেজে আপনি পেতে পারেন।
আরে এ তো দেখছি মারাই গেছে। স্যার সুপারি কিলারেরই খুন হয়ে গেছে। স্যার হ্যাঁ, এর বুকে তেমন পেরেকি লাগানো রয়েছে যেমনটা মনীষের বুকে লাগানো রয়েছিল। এই গান, পেরেক, ব্যাপারটা কি? স্যার স্যার পঙ্কজ গান নিচে রাখো। স্যার এই গানটার মধ্যে ম্যাগনেটের মতন কি একটা। এক মিনিট। ও, এবারে বুঝতে পারছি। এই অ্যাসিড রাজু এখানে গান ধরে কিছু করছে, আর মনে হয় এই ম্যাগনেটিক ফোর্সের কারণেই এখান থেকে পেরেকটা উড়ে ওর ছাতিতে লাগে আর ও মারা যায়। স্যার খারাপ কাজের খারাপ পরিণাম। একটা কাজ করো, দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার এই ব্যাগটা পেলাম, টাকায় ভর্তি। ও, মনীষকে মারার সুপারি। স্যার এই টাকাটা আবার শিখাদেবী দেননি তো? হ্যাঁ পঙ্কজ, শিখাই দিয়েছে। এই অ্যাসিড রাজুকে শেষবার কল শিখাই করেছিল। কিন্তু স্যার শিখা অব্দি আমরা পৌঁছবো কিভাবে? ডলি পৌঁছে দেবে আমাদের শিখার কাছে। এই অ্যাসিড রাজুর কল ডিটেলস বের করো, ওখান থেকেই জানা যাবে এই ডলির ঠিকানা। আজ হয় বাঁচবো, না হলে মরবো। আচ্ছা সিআইডি আসেনি তো? ভাই, এই মেয়েটা কিন্তু খুব চালাক, একটু সাবধানে থাকবে। তুই ওদিকে যা, আমি এদিকটা দেখছি। আজ ওর খেলা শেষ করতেই হবে। হ্যালো, 135 তিলকনগর, তাই তো? আমরা পৌঁছে গেছি। শিখার মোবাইলের নেটওয়ার্ক এখানেই বলছে তো? ওকে, ঠিক আছে, ঠিক। দেখো দেখো দেখো, আমার কথা শোনো। আমাকে যেতে দাও তোমরা। আমি তোমাদের এত টাকা দেব যেটা হয়তো তোমরা কখনোই ভাবতে পারো না। আরে টাকা তো আমরা পেয়েই যাব, কিন্তু তোকে মারার জন্য। স্যার, দাদা স্যার, দুজনেই মারা গেছে। কি আশ্চর্য ব্যাপার দেখো, এই ডলির বাড়িতে দুটো লোক মরে পড়ে আছে, অথচ খুনি উধাও। স্যার, মনে হচ্ছে দুজনকে একটু আগেই মারা হয়েছে। বডি এখনো গরম আছে। স্যার তাহলে এদেরকে কে মেরেছে? না কোনো গুলির চিহ্ন, না কোনো ছুরির। এদের দুজনের ঘাড় মোটকে মেরেছে স্যার। ও, একে তো কোনো শক্তিশালী মানুষ বা কোনো পালোয়ান মানুষই মারতে পারে। পঙ্কজ, এই ডলি তো একজন নির্লজ্জ আসামি, হতে পারে এই দুজনকে মেরেছে। স্যার
স্যার এর পকেট থেকে ডলির ফটো পাওয়া গেছে আর এর মধ্যে বাড়ির অ্যাড্রেসও লেখা আছে। স্যার মনে হচ্ছে এরা দুজন এখানে ডলিকে মারতেই এসেছিল। হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। আমার তো মনে হচ্ছে সবকিছুর পেছনে শিখার হাত আছে। শিখা তার স্বামীকে মারার জন্য অ্যাসিড রাজুকে সুপারি দিয়েছিল, আর অ্যাসিড রাজু সেই কাজটা দিয়েছিল ডলিকে। ডলি ওই সিভিলেটার রুমে ও ওখানে মনীষকে মেরে ফেলেছে। যখন পুরো কাজটা শেষ হয়ে গেছে, শিখা প্রথমে অ্যাসিড রাজুকে শেষ করে দিয়েছে, আর হয়তো ডলির পিছু নিয়েছে ও। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা, শিখার ফোন অ্যাক্টিভেট হয় কোনো অন্য সিম কার্ড থেকে? তাহলে খোঁজ নাও IMEI এর নাম্বার থেকে যে শিখা কোথায় আছে। স্যার মোবাইলের সিগন্যালটা কিন্তু এদিকেই দেখাচ্ছে। মোবাইলের সিগন্যাল তো ওই দিক থেকে আসছে। কিন্তু এখানে শিখাকে তো দেখা যাচ্ছে না। অন্য কারো কাছে নেই তো মোবাইলটা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? তোমার কাকা বলছি। দেখুন ভাই, আমার কোনো কাকা টাকা নেই। বাবা একটু পেছনে ফিরে দেখো, তোমার কাকা দাঁড়িয়ে আছে। আরে এক কাকাকে দেখে পালাচ্ছিস, হ্যাঁ? আরেক কাকার কাছ থেকে আশীর্বাদ নিবি না? আমি কিচ্ছু করিনি স্যার, আমি তো লোকাল গুন্ডা আছি স্যার। লোকাল গুন্ডা তুই? বল, শিখা কোথায়? বল না রে। স্যার শ্রেয়া, হ্যাঁ স্যার। শিখা শিখা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না। বলছি শুনুন, ঘাবড়াবেন না, শান্ত হন। এসব কে করেছে? মনীষের খুনি। চাঁদে যেই যাক না কেন, সে আমার রকেটে বসে যাবে, আমার স্পেসশিপে বসে যাবে। গুলি কোথা থেকে চলেছে কেউ টেরও পায়নি। আর সেটা শুধু আমি জানি, সুধাংশু। ডলি, তুমি যে এই দুজনকে আমাকে মারার জন্য পাঠিয়েছিলে, আমি ওদের তো অনেকক্ষণ আগেই উপরে পাঠিয়ে দিয়েছি। ওই দুজন মরে গেছে? হ্যাঁ। কিন্তু কেন? আমি তো ওদেরকে তোমায় টাকা দিতে বলেছিলাম। চুপ! এই গানটা ওদেরই, সুধাংশু। তুই এত শয়তান বেরোবি আমি কখনো ভাবিনি সেটা। আমার হাত দিয়ে এই খুনটা করিয়ে তুই মজায় থাকবি? কখনো না সুধাংশু, কখনো না। চল এবার তাড়াতাড়ি তুই মরার জন্য রেডি হয়ে যা। ডলে ডলে গুলি চলে যাবে না। ডলে কি হলো ডলি ম্যাম? আরে আরে শ্রেয়া, একে তুমি ডলি বলে কেন ডাকছো? তাহলে কি বলে ডাকবো স্যার? আরে এর আসল নামে ডাকো, রেশমি ম্যাডাম। স্যার, ভালো হলো আপনারা এসে গেছেন। আরে মহিলা পাগল হয়ে গেছে স্যার, ও সবাইকে মেরে ফেলেছে। আপনি আপনি দয়া করে ধরে নিন একে। আমরা সবটাই জানি সুধাংশু, এ বাঁচবে না আর তুমিও পার পাবে না।
কারণ তুমিও অ্যারেস্ট হবে। আমি হ্যাঁ, আমি কি করেছি? আমায় কেন ধরবেন আপনি? যেতে দাও আমাকে, যেতে দাও আমাকে, না হলে জোকারটাকে উপরে পাঠিয়ে দেবো। সুধাংশু ছেড়ে দাও ফেডরিককে। আমাকে যেতে দাও, নাহলে মেরে দেবো ফেডরিককে ওকে। তুমি কিচ্ছু করবে না। নাও আমারে। বন্দুক নিচে, বন্দুক নিচে, নিচে রাখো, বন্দুক নিচে। এক মিনিট, শ্রেয়া, গান নিচে রাখো। আমাকে জোকার বলা, হ্যাঁ? এবার দেখাবো জোকারের খেলা। একজন সিআইডি অফিসারের মাথায় বন্দুক ঠেকানোর পরিণাম জানিস তুই? মনীষকে মারার প্ল্যান আমারই ছিল। কিন্তু ওকে কেন মারতে চেয়েছিলি? কারণ আমি নিজের স্পেস ট্রাভেল কোম্পানি খুলতে চেয়েছিলাম, আর ওর ট্রাভেল কোম্পানি আগে থেকেই বিখ্যাত ছিল। তাই তুই এটা ভাবলি যদি ওকে খুন করে দেওয়া যায়, যাতে ওর কোম্পানি একেবারে বন্ধ হয়ে যায় আর তোর স্পেস কোম্পানি পপুলার হয়ে যায়, তাই তো? সেই জন্য মনীষকে মারতে আমি অ্যাসিড রাজুকে টাকা দিয়েছিলাম, আর ও এই কাজটা দিয়েছিল ডলিকে। আমি অরুণকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে ওর হাতের ছাপ নিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি সিমিলিয়েটের রুমে পৌঁছে গেছিলাম। আর একটা স্ক্রু যদি ঠিক করে লাগিয়ে দিত, তো সিআইডি কোনো প্রুফ পেত না, আর আমাকেও ধরতে পারতো না। তাও তুই ধরা পড়ে যেতিস, যেমন ভাবে শিখা দেবী ধরা পড়লেন। অ্যাসিড রাজুকে মনুষ্যের সুপারি আপনি দিতে গিয়েছিলেন না? কিন্তু আমি কি করে জানবো যে অ্যাসিড রাজু ওখানে আগে থেকেই থাকবে? যদি আমি জানতাম যে মনীষকে মারার প্ল্যান সুধাংশু আগে থেকেই বানিয়ে রেখেছিল, তাহলে আমি এই ঝামেলায় জড়াতামই না, শুধু বসে নাটক দেখতাম। নাটক তো এবার তোমরা সবাই দেখবে, জেলের ভেতরে বসে ফাঁসির নাটক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.